বর্ষাকালে ভ্রমণের জায়গার অপশন আমাদের কাছে খুব কম, কিন্তু এই ভ্রমণ পাগল মন এই বর্ষাকালেও কোথাও বেরিয়ে আসতে চায়। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। এই বর্ষামুখর দিনে এবারে আমি ভ্রমণ করছি ঝাড়খণ্ডের অন্যতম লুকোনো রত্ন রাজমহল। কলকাতা থেকে মাত্র 7 ঘন্টা দূরে 1 রাত 2 দিনের ভ্রমণের এমন এক জায়গায় যেখানে আপনারা একই সাথে দেখে নিতে পারবেন পাহাড়, নদী, ঝর্ণা ও প্রাচীন গুহা মন্দির, এবং তার সাথে সাক্ষাৎ করতে পারবেন ইতিহাসের বেশ কয়েকটি অধ্যায় ও জুরাসিক যুগের ফসিলসের সাথে। সেই সাথে স্বাদ গ্রহণ করতে পারবেন সেই জায়গার বিখ্যাত সব মিষ্টির। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি, ভিডিওটা দেখার পর এই জায়গাটি আপনার ভ্রমণ লিস্টে যোগ করতে আপনি বাধ্য থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক বর্ষায় ভ্রমণ রাজমহল। আমি এখন এসে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া গয়া এক্সপ্রেস। তো চলুন তাহলে যাওয়া যাক 6 নম্বর প্ল্যাটফর্মে। আমি আজ যাত্রা করব 13:023 হাওড়া গয়া এক্সপ্রেসে। ট্রেনটি রাত 8টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে সেই রাত্রেই 2:26 গিয়ে পৌঁছয় সাহেবগঞ্জ স্টেশনে। হাওড়া থেকে সাহেবগঞ্জ স্টেশনের দূরত্ব 351 কিলোমিটার। এই 351 কিলোমিটার জার্নি করতে ট্রেনটি সময় নেয় 6 ঘন্টা 26 মিনিট। এছাড়াও হাওড়া থেকে সাহেবগঞ্জ স্টেশন পৌঁছানোর আরও বেশ কয়েকটি ট্রেন আছে, যার মধ্যে 13:031 হাওড়া জয়নগর এক্সপ্রেস, 13:427 সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, 13:071 হাওড়া জামালপুর এক্সপ্রেস অন্যতম। এখন সময় 10:12 আর আমাদের ট্রেন 105 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর কথা ছিল 9:28। এখন সময় 3:08 আর আমাদের ট্রেন 13:023 হাওড়া গয়া এক্সপ্রেস এসে পৌঁছেছে সাহেবগঞ্জ স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 2:26, কিন্তু ট্রেনটি 42 মিনিট লেটে এসে পৌঁছেছে এই সাহেবগঞ্জ স্টেশনে। সাহেবগঞ্জ নামটি থেকে বোঝাই যাচ্ছে একসময় এই জায়গাটি সাহেবদের বেশ প্রিয় ছিল। মাঝরাতে সাহেবগঞ্জ স্টেশন পৌঁছে স্টেশনের 2nd ক্লাস ওয়েটিং রুমে রেস্ট নিয়ে অপেক্ষা করুন ভোর হবার। সাহেবগঞ্জ স্টেশনের 2nd ক্লাস ওয়েটিং রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন রয়েছি সাহেবগঞ্জ স্টেশনের বাইরে, আর এই স্টেশনের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো দেখুন। আর এখান থেকে এখন আমি যাব, প্রথমেই একটা হোটেল নেব। চলুন তাহলে যাওয়া যাক হোটেল নেবার জন্য। আমি এখন এসে পড়েছি সাহেবগঞ্জ স্টেশন থেকে 1 কিলোমিটার দূরেই হোটেল চাণক্যতে। এই হচ্ছে হোটেল চাণক্য। আজকে আমাদের রুম। দেখুন ট্রেনের হর্ন শোনা যাচ্ছে, মানে রেল লাইন একদম পাশ দিয়েই, কিন্তু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে এই হোটেল চাণক্য। আর ছাদে উঠলে রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের রুমটা দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সিলিংটা খুব সুন্দরভাবে পেন্টিং করা। এই হচ্ছে ডবল বেডের একটা খাট, পাশেই রয়েছে 2খানা চেয়ার। এখানে রয়েছে একটি কাভার্ড, যার ভিতরে আপনারা আপনাদের ব্যাগপত্র রাখতে পারবেন। তার পাশেই রয়েছে
এই যে একটি টিভি, আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। দেখুন সামনে রয়েছে একটি আয়না, বেসিন, আর এদিকে ওয়েস্টার্ন কোমোড। আজ ভোর রাত্রে আমি এসে পৌঁছেছি এই সাহেবগঞ্জ, আর এখন সময় সকাল 9টা, আর এখন আমি যাব রাজমহলের সাইট সিন করতে। তো চলুন, অটো এসে গেছে, যাওয়া যাবে। আর আমি এই সাহেবগঞ্জ এসে যে উঠেছি হোটেল চাণক্যতে, তার রুম ভিউ আমি আপনাদের আগেই দিয়েছি। আর এটাই হচ্ছে হোটেল চাণক্যের বারান্দা। এই বারান্দা, আর তার ঠিক পাশে এটি। এই যে আমাদের অটো এসে গেছে, এই হচ্ছে আমাদের অটো, আর এই হচ্ছে আমাদের আজকে গাইড কাম ড্রাইভার দাদা। দাদার নাম কি আছে? অমিত সিং। আচ্ছা, দাদার নাম আছে অমিত সিং। তো দাদাই আজকে আমাদের ঘোরাবে এই রাজমহল। তো চলুন তাহলে শুরু করা যাক। দিক থেকে রয়েছে তাপসদা, তার পাশেই রয়েছে পালদা, তার পাশেই এই যে তানিশ। রাজমহল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার একমাত্র মহকুমা শহর। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর একসময় সুবা বাংলার রাজধানী ছিল। মানসিংহের শাসনকালে ও সম্রাট আকবরের সময় রাজমহল বাংলার রাজধানী ছিল। তখন এর নাম ছিল আকবরনগর। শহরটি একদিকে রাজমহল পাহাড় এবং অন্যদিকে গঙ্গা নদী দ্বারা বেষ্টিত। রাজমহলের পাহাড় তার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত হওয়ার পাশাপাশি উদ্ভিদ জীবাশ্মের জন্যও বিখ্যাত। এই অঞ্চলের অনেক জীবাশ্ম 68 থেকে 145 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। এটি পূর্ব ভারতের একটি আগ্নেয়গিরি প্রদেশ। এই রাজমহলের পাহাড়গুলি জুরাসিক যুগে একাধিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সৃষ্টি, যা পরবর্তীকালে পাহাড়ের ফাঁদ তৈরি করে। এখন আমরা চলেছি মতি ঝর্ণা ও তার সাথে মতিনাথ মন্দিরের পথে। সাহেবগঞ্জ স্টেশন থেকে মতিনাথ মন্দিরের দূরত্ব 15 কিলোমিটার, যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। তো চলুন। আমি এখন এসে পড়েছি মতি ঝর্ণার কাছে, আর এটাই হচ্ছে মতি ঝর্ণার পার্কিং এরিয়া। এখানেই গাড়ি রেখে তারপর বাকি পথ আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক মতি ঝর্ণার কাছে এবং তার পাশেই থাকা মতিনাথ মন্দিরের কাছে। চলুন। দেখুন মন্দিরে যাবার পথেই এই ধরনের প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন। দেখুন, এটাই হচ্ছে মতি ঝর্ণায় যাওয়ার গেট। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন, 5 টাকা করে টিকিট, পার পার্সন 5 টাকা। তো এই যে 4টে টিকিট নিয়ে নিয়েছি। তো চলুন, চলো। যে গেটের ভিতরেও রয়েছে অনেক দোকান। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মতি ঝর্ণা। এই দেখুন, মতি ঝর্ণার পাশেই রয়েছে মতিনাথ ধাম। আর এখন যেহেতু শ্রাবণ মাস, তাই এখানে অনুষ্ঠিত হচ্ছে শ্রাবণী মেলা। এই সময় এখানে প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে। আমাদের হোটেল চাণক্য থেকে এই মতি ঝর্ণা আসতে সময় লাগলো 40 মিনিট। তারপর পার্কিংয়ে অটো রেখে আমরা পায়ে হেঁটে এখন চলেছি মতি ঝর্ণার কাছাকাছি। এই দেখুন, এখন আমার ঠিক সামনেই রয়েছে মতি ঝর্ণা।
এখান থেকে একবার ভিউটা দেখুন। এই যে মতি ঝর্ণায় যাওয়ার পথটা কিন্তু বেশ চড়াই, এই দেখুন। এটি সাহেবগঞ্জ জেলার একটি মনোরম জলপ্রপাত। দুটি পাহাড়ের মাঝখান থেকে দুই ধাপে নেমে এসেছে এই জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের ধামসা পাহাড়ে অবস্থিত। বর্ষার সময় এই জলপ্রপাতের সৌন্দর্য বৃদ্ধি পায় বেশ কয়েক গুণ। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। শীতকালে আশেপাশের প্রচুর মানুষ এখানে বনভোজন করতে আসেন। আমরা এখন এসে পৌঁছেছি মতি ঝর্ণায়। এই দেখুন, ওই উপর থেকে নেমে আসছে মতি ঝর্ণা। এই দেখুন, আমরা 4 জন এখন দাঁড়িয়ে রয়েছি, আর ওই পাশেই রয়েছে মতিনাথ মন্দিরে, ওখানেও যাব। অসম্ভব সুন্দর জায়গাটি কিন্তু। আচ্ছা, বড় সবাই স্নান করছে। এই জলপ্রপাতটি 50 থেকে 60 ফুট উচ্চতা থেকে দুই ধাপে নিচে নেমে এসেছে এবং নিচে পড়ে এই জলকণাগুলো মতির মতো দেখতে লাগে। তাই এই জলপ্রপাতের নাম মতি ঝর্ণা। এই ঝর্ণার পাশেই রয়েছে মতিনাথ মন্দির। যে পাহাড় থেকে এই জলপ্রপাত নেমে এসেছে তার নিচেই রয়েছে মতিনাথ মন্দির। বহু প্রাচীন এই মন্দির পাহাড় কেটে বানানো হয়েছে। মাথা নিচু করে ভিতরে যেতে হবে বাবার কাছে। মতিনাথ মন্দির এবং মতিনাথ ঝর্ণায় যাওয়ার আগে রয়েছে একটি পার্ক। এই দেখুন, পার্কে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস। আপনারা যদি এই মতি ঝর্ণা আসেন এবং আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে, তাহলে এই জায়গায় তারা কিছুটা সময় আনন্দ করে নিতে পারবে। এই দেখুন, ছোট্ট একটি পার্ক। আর এই পার্ক থেকে মতি ঝর্ণার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মতি ঝর্ণায় প্রবেশের এন্ট্রি গেটের সামনেই রয়েছে বেশ কিছু খাবার হোটেল, যেখানে আপনারা টিফিনটা করে নিতে পারেন। এই যে ভুজিয়া নিয়ে নিয়েছি, আলু আর সজনা শাকের ভুজিয়া, বেসন দিয়ে। ভুজিয়া খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি পুরি সবজি। এখানে 1 প্লেট পুরি সবজিতে রয়েছে 4 পিস পুরি ও তার সাথে সবজি, যার দাম মাত্র 20 টাকা। মতি ঝর্ণা থেকে বেরোনোর সময়ই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমরা এখন চলেছি ইসকনের কানাহিয়া স্থানে। সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই কানাহিয়া স্থানের দূরত্ব 29 কিলোমিটার। বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই আমি এখন এসে পৌঁছেছি কানাহিয়া স্থানে। এই যে দেখুন, এটাই হচ্ছে কানাহিয়া স্থান মন্দির পরিসর। এখানেই অটো রেখে, ওই যে আমরা ওখানে অটো রেখে দিলাম, পায়ে হেঁটে যেতে হবে মন্দিরে। চলুন, বেশ কিছুটা উপরে মন্দিরটা। প্রথমে যাব মন্দির এখানে, আর মন্দির দেখে তারপর আমরা এর মন্দিরের ঠিক পিছনেই আর পাশেই রয়েছে গঙ্গা, তো সেই গঙ্গাও দেখব। তো সে যে ঘুরে ঘুরে রাস্তা উঠেছে।
মতি ঝর্ণা দেখার পরই বৃষ্টি চলে এসেছে। সেই বৃষ্টির মধ্যেই চলছে আমাদের রাজমহলের সাইট সিন। দারুণ সুন্দর পরিবেশ। কিছুটা গরম হচ্ছিল, এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে সেই গরমটা আর নাই। আমরা এসে পড়েছি মন্দিরে। আমি এখন রয়েছি রাজমহলের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম পৌরাণিক স্থান কানহাইয়া স্থান বা মন্দিরে। কথিত আছে বৃন্দাবনে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন এবং এখানেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। চলুন আমরা এখন যাই সেই মন্দিরের ভিতরে। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত একটি মন্দির। কথিত আছে চৈতন্য মহাপ্রভু বাংলা থেকে বৃন্দাবনে যাওয়ার পথে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে এখানে অবস্থান করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর পবিত্র পদচিহ্ন এখানে সংরক্ষিত করা আছে। আমরা এখন চলেছি কানহাইয়া মন্দিরের গেস্ট হাউসের কাছে। কানহাইয়া মন্দিরে একটি নিজস্ব গেস্ট হাউস আছে, যেখানে আপনারা চাইলে থাকতেও পারবেন। আমরা এখন চলেছি সেই গেস্ট হাউসের পথে। চলুন দেখাই আপনাদের সেই গেস্ট হাউসটা কীরকম দেখতে। এই সোজা রাস্তাটি গিয়েছে মন্দিরের দিকে, আর তার ডান দিকের এই রাস্তাটি গিয়েছে গঙ্গা নদীর দিকে। তো চলুন এখন যাই গঙ্গা নদীর কাছে। আমি এখন রয়েছি কানহাইয়া স্থান মন্দিরের ঠিক পাশেই গঙ্গা নদীর ধারে। অসাধারণ সুন্দর এই জায়গা, মানে এই জায়গার যে সৌন্দর্য সেটা কথায় প্রকাশ করা সম্ভব না। অসাধারণ সুন্দর, আর তার সাথে বৃষ্টি হচ্ছে। উফ, দারুণ সুন্দর। এই দেখুন, দেখুন নৌকো দাঁড় করানো রয়েছে, আর বেশ কিছু বাচ্চা গঙ্গা নদীতে স্নানও করছে। আহারে, আমি এখন এসে পড়েছি রাজমহলের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান বারাদড়িতে। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারাদড়ির ঠিক সামনে। এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি স্থান। তো চলুন তাহলে যাওয়া যাক বারাদড়ির ভিতরে। সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 31 কিলোমিটার দূরেই রয়েছে বারোদারি। এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের একটি নিদর্শন, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখন রয়েছি বারোদুয়ারিতে। মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন বারোদুয়ারি। এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে কিন্তু। তো এর ভিতরে আপনারা ক্যামেরা ব্যবহার করতে পারবেন না, এর ভিতরে মোবাইল ফোন দ্বারা আপনারা ক্লিক করতে পারবেন বা ছোটোখাটো ভিডিও নিতে পারবেন। এই দেখুন, এই প্রাসাদটিতে মোট 12টি দরজা রয়েছে, যার থেকে এই প্রাসাদটির নাম বারোদারি। এই প্রাসাদটির নির্মাণ ও ধ্বংস নিয়ে মতভেদ থাকলেও বেশ কিছু ঐতিহাসিক মনে করেন গঙ্গা তীরবর্তী এই প্রাসাদটি ফতেহ জং খান নির্মাণ করেছিলেন এবং রাজা মানসিং কর্তৃক এটি আক্রমণ করা হয়েছিল।
আমরা এখন এসে পড়েছি বারোদুয়ারি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে জামে মসজিদে, রাজমহলের জামে মসজিদ, যা আকবরী মসজিদ নামেও পরিচিত। এটি একটি বিরাট বড় মসজিদ। 1600 শতকের মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট আকবরের শাসনকালে রাজা মানসিং কর্তৃক এটি নির্মিত। এটি একটি উঁচু জমির উপর অবস্থিত হাদাফ, যার অর্থ তীরন্দাজের লক্ষ্য। 1575 খ্রিস্টাব্দে মহামারীর ফলে এবং 1592 খ্রিস্টাব্দে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের ফলে জনসংখ্যা হ্রাসের জন্য রাজধানী গৌড় থেকে রাজমহলে স্থানান্তরিত করেছিলেন। আমি এখন রয়েছি জামে মসজিদের ভিতরে। এটিও আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। বিশাল বড় এই মসজিদ চত্বরটি, ভিতরটি বিশাল বড়। এ দেখুন, দারুণ সুন্দর এর নির্মাণ শৈলী। আমরা এখন রয়েছি জামে মসজিদের ভিতরে। এই যে আমার 2 সিনিয়র সঙ্গী, একদিকে রয়েছে পালদা আর একদিকে তাপসদা। তো আমরা রয়েছি জামে মসজিদের ভিতরে। বারোদুয়ারি দেখে আমরা এখন এসেছি জামে মসজিদে। বারোদুয়ারি থেকে মাত্র 500 মিটার দূরত্বেই রয়েছে এই জামে মসজিদ, যেটি মুঘল স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন। আর এই জামে মসজিদের এই অপরূপ নিদর্শন দেখে দুজনে মোটামুটি চিন্তামগ্ন হয়ে পড়েছে, বসে রয়েছে। তো এখান থেকে আমরা এখন যাব সিংহি দালান। জামে মসজিদ দেখে আমরা এখন এসে পড়েছি সিংহি দালানে। সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই সিংহি দালানের দূরত্ব 37 কিলোমিটার। এই সিংহি দালান ও তার সাথেই রয়েছে একটি ছোট পার্ক, যেখানে প্রবেশের ক্ষেত্রে আপনাদের জনপ্রতি 5 টাকা হিসাবে টিকিট কাটতে হবে। মেন গেট দিয়ে প্রবেশের সামনেই রয়েছে রাজা বিক্রমাদিত্যের একটি মূর্তি। এটি একটি ঐতিহাসিক স্থান। গঙ্গা তীরবর্তী এই স্থানটি রাজা মানসিং কর্তৃক 17 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত। গঙ্গা তীরবর্তী এই দালানে দাঁড়িয়ে আপনারা গঙ্গার অপরূপ শোভা উপভোগ করতে পারবেন। আমি এখন এসে পড়েছি রাজমহলের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম সিংহি দালানে। এ হচ্ছে সিংহি দালান। এটি মানসিংহ দালান নামে পরিচিত। আর এই সিংহি দালান থেকে গঙ্গার এক অপূর্ব ভিউ দেখতে পাওয়া যায়। আর অতীতে জামে মসজিদ থেকে সিংহি দালান 12 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ ছিল, যে পথ ধরে রানীরা সিংহি দালানে আসতেন। এই যে আমার সামনেই রয়েছে সিংহি দালান, আর সিংহি দালানে ঠিক পাশেই রয়েছে এই যে সিংহি দালান ক্যাফেটেরিয়া। তো এখানেই আপনারা দুপুরবেলা চাইলে লাঞ্চ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা সবজি ভাত অর্ডার দিয়ে দিয়েছি, যার দাম পড়েছে 60 টাকা। এই দেখুন, সিংহি দালানের পাশেই গঙ্গা, আর তার পাশেই এই যে রেস্টুরেন্ট সিংহি দালান ক্যাফেটেরিয়া। সেখানে আমরা সবজি ভাত যে অর্ডার দিয়ে দিয়েছি, সে সবজি ভাত খেতে বসে পড়েছে সকলে। দেখুন কী কী আছে দেখিয়ে দেওয়া যাক। ভাত, ডাল, তার সাথে রয়েছে আলু সয়াবিনের তরকারি, আলু ভাজা, কাঁকরেল ভাজা, লেবু, এই সমস্ত কিছু। এটা রয়েছে 60 টাকা। চলুন খাওয়া যাক। সিংহি দালান দেখে এখন আমি এসে পড়েছি রাজমহল স্টেশনে। ব্রিটিশ আমলের এই স্টেশন। এই দেখুন, আমি এখন এসে পড়েছি রাজমহল স্টেশনে। এটি পূর্ব রেলের মালদা বিভাগের অধীনে সাহেবগঞ্জ লুপ লাইন শাখার একটি রেলওয়ে স্টেশন। অতীতে এই স্টেশনের গুরুত্ব ছিল অপরিসীম। ফারাক্কা ব্যারেজ তৈরির আগে উত্তরবঙ্গ এবং আসামের ট্রেনগুলি রাজমহল এবং ফারাক্কা পর্যন্ত চলাচল করত। তারপর যাত্রীরা ফেরি দিয়ে
গঙ্গা পার হয়ে পৌঁছাতো উত্তরবঙ্গ এবং আসামে। 1971-72 সালে ফারাক্কা ব্যারেজ তৈরি এবং রেল কাম রোড ব্রিজ খোলার পর ফারাক্কা স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং ফারাক্কা স্টেশনের দিকের লাইন ভেঙে ফেলা হয়। ওই একই সময়ে 1972 সাল থেকে রাজমহল স্টেশন ট্রেন ফেরি ক্রসিং স্টেশন হিসাবে তার গুরুত্ব হারিয়ে ফেলে। রাজমহল থেকে কলকাতা, পাটনা এবং দিল্লির ট্রেনগুলি প্রত্যাহার করা হয়। এখন কেবলমাত্র রাজমহল ও 3 পাহাড় জংশনের মধ্যে সারাদিনে 4 বগির বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। রাজমহল স্টেশন থেকে 3 পাহাড় স্টেশন যেতে সময় লাগে 30 মিনিট, ভাড়া পড়ে 20 টাকা। আমি এখন এসে পড়েছি রাজমহল মালদা মানিকচক ফেরিঘাটের সামনে। এই যে ওই দেখুন ফেরি রেডি হচ্ছে, ওই যে এই দেখুন এটাই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে মালদা মানিকচকের ভাড়া পড়ছে 25 টাকা জন প্রতি, আর সময় লাগবে 1 ঘন্টা। এই দেখুন যে বাইক উঠছে, লোক তো উঠেইছে, একটা ট্রাক্টর উঠেছে। এই যে আমি এখন এসে পড়েছি বাবা দুধনাথ মন্দিরে। এই যে অটো ওইখানে দাঁড়ালো পাহাড়ের ওপরে উঠে, ওই যে অটো, আর বাকি এই সিঁড়ির পথ দিয়ে উপরে উঠতে হবে বাবা দুধনাথ মন্দিরে। তো চলুন। আমি এখন এসে পড়েছি পাহাড়ের উপরে নবনির্মিত দুধনাথ বাবা মন্দিরে। দেখুন এই মন্দিরের নির্মাণ কাজ চলছে। দেখুন পাহাড়ের উপরে থাকা এই দুধনাথ বাবা মন্দির থেকে আশেপাশের রাজমহল পাহাড়ের আপনারা যে ভিউটা পাবেন সেটা এক কথায় অসাধারণ। এই ভিউ আপনারা অন্য কোথাও থেকে পাবেন না। দেখুন একবার। এখন সময় বিকাল 5টা, আর আমরা রাজমহলের সাইট সিন করে এখন এসে পৌঁছালাম আমাদের হোটেল চাণক্যার সামনে। আর এই যে অটো করে আমরা আজকে সাইট সিনটা করলাম, হচ্ছে অমিত সিং দা। তো এই অমিত সিং দাই আমাদের খুব সুন্দরভাবে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখালো। তো অমিত সিং দা, কেউ যদি এই রাজমহল ঘুরতে আসে তুমি তাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেবে? একদম ভালোভাবে ঘুরিয়ে দেবে। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9296 আচ্ছা 596618। ঠিক আছে, আমি এই অমিতদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি রাজমহল ঘুরতে আসেন তাহলে এই অমিতদার সঙ্গে যোগাযোগ করবেন, খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। এখন সময় 6:10, আর আমরা এখন যাব বিজলি ঘাটে। আমরা বিকাল 5টার সময় সাইট সিন করে এসেছি, এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাব বিজলি ঘাটে। এই সন্ধ্যাবেলায় বিজলি ঘাট দেখতে খুব সুন্দর লাগে। তো চলুন তাহলে এখান থেকে যে হোটেল চাণক্য যেখানে আমরা আছি সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের ভিতরেই রয়েছে বিজলি ঘাট। তো চলুন পায়ে হেঁটেই আমরা যাওয়া যাক।
এখন এসে পৌঁছেছি মুক্তেশ্বর ঘাটে, নমামি গঙ্গে। এই দেখুন দারুণ সুন্দরভাবে কিন্তু সাজানো এই ঘাটটা। আপনারা এই রাজমহল ভ্রমণে এসে এই মুক্তেশ্বর ঘাট একবার অবশ্যই আসবেন। এখন আমি এসে পড়েছি সাহেবগঞ্জ স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে মহারাজা সুইটসে, সাহেবগঞ্জের বিখ্যাত রসকদম খাবার জন্য। অনেকটা ক্ষীরকদমের মতো খেতে এই রসকদম, যার দাম 30 টাকা। তার সাথে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসের লাড্ডু, যার দাম 40 টাকা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সাহেবগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্বে আগামীকাল আমরা ঘুরে দেখব ফসিলস পার্ক, শিবগাদি ধাম ও বিন্দুবাসিনী মন্দির। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দিন। নমস্কার।